ভোকাবুলারির ৩ নাম্বার ক্লাসে স্বাগত। তো গত ক্লাসগুলোতে আমরা বেসিক্যালি ১ম এ যেটা করিয়েছি যে আপনি ভোকাবুলারি হচ্ছে যে কিভাবে মনে রাখবেন এবং কি পদ্ধতিতে পড়লে আপনার মনে থাকবে, কি ওয়ে আছে ভোকাবুলারির সাথে ইন্ট্রোডিউস হওয়ার এবং ভোকাবুলারি পড়ার বা মনে রাখার। 2nd ক্লাসে আমরা ওই যে ১ম ক্লাসে যেটা বলছিলাম এরকম একটা পদ্ধতি ছিল, সেটা হচ্ছে ওয়ার্ড রুট দিয়ে এবং ছবি বা ভিজুয়ালের মাধ্যমে কিভাবে শব্দ শেখা যায় সেটার এক ছিল ২য় ক্লাসে। আজকের ৩য় ক্লাস হচ্ছে যে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস। ফ্রেজ অ্যান্ড ইডিয়মস। তো আমাদের ফ্রেজ অ্যান্ড ইডিয়মস পড়ানোর আমরা বেসিক্যালি ৩ ধরনের টপিক নিলাম কেন? কারণ ফ্রেজ অ্যান্ড ইডিয়মস পড়ানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনারা বেসিক্যালি কিভাবে পড়বেন বা ধরেন ফ্রেজ অ্যান্ড ইডিয়মস আমি শুরু করে দিলাম একটা ক্লাস, 2nd হচ্ছে আপনারা প্র্যাকটিস করলেন। বেসিক্যালি এটাতে আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা আমরা আগে দেখি হচ্ছে যে মানে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস গুলা মানে আমাদের বাংলায় যে বাগধারা আছে না? তো বাগধারাগুলো আপনি দেখেন যে এই বাগধারাগুলা একটা হিস্ট্রি আছে। মানে কোনো না কোনো ঘটনা থেকে, কোনো লাইফ স্টাইলের ঘটনা থেকে, লিটারেচার থেকে কোনো না কোনোভাবে হচ্ছে যে আপনার এই আ আপ ইয়াগুলা আসছে। মানে বাগধারাগুলা। ঠিক একই রকমভাবে ইংরেজির ফ্রেজ অ্যান্ড ইডিয়মস গুলোও সেইম। মানে মানুষের লাইফস্টাইল, লাইফস্টাইল থেকে আসছে, লিটারেচার থেকে আসছে, বাইবেল থেকে আসছে। মানে বাইবেল বলেন, তারপরে হচ্ছে যে মিথ থেকেও আসে। গ্রিক মিথ, গ্রিক অথবা রোমান মিথ থেকেও আসছে। মানে মিথোলজি থেকে, যেমন এই যে অ্যাপল অফ ডিসকর্ড এটা পুরা মিথোলজির গল্প এবং হচ্ছে যে ট্রয় যুদ্ধ যে কারণে হইছে। তারপরে ধরেন বাইবেল গো ওয়ান এক্সট্রা মাইল এরকম অনেক আছে যেটা বাইবেল থেকে আসছে। লিটারেচার থেকেও আসছে। আমাদের দৈনন্দিন জীবন ব্যবস্থা বা জীবন আচরণ থেকে আসছে। তো এখন আমরা যেই ফ্রেজ এন্ড ইডিয়মস গুলো আপনাদেরকে পড়াবো, যেমন এরকম কোনো ফ্রেজ এন্ড ইডিয়মস পড়াই সময় নষ্ট করবো না যেগুলো আপনারা ছোটবেলা থেকে চৌধুরান হোসাইন থেকে শুরু করে আপনার বইতে 9-10 ইন্টারমিডিয়েটে বা বিভিন্ন জায়গায় পড়ে আসছেন। মানে এগুলো একটু কম থাকবে। বেসিক্যালি যেগুলো পরীক্ষায় বেশি আসে আমরা ওইগুলাতে ফোকাস করব। আর ফ্রেজ এন্ড ইডিয়মস এর জন্য আরেকটা টিপস হচ্ছে আপনি বিগত বছরের প্রশ্নগুলা পড়ে ফেলেন যারা কম সময়ে প্রস্তুতি নিতে চান। মানে ধরেন কালকে পরশু পরীক্ষা বা আগামী ১ সপ্তাহ পরে পরীক্ষা। আপনি বিগত বছরের প্রশ্নগুলা পড়ে ফেলেন। মানে জব সলিউশন থেকে অথবা যেকোনো গাইড থেকে বা আমাদের গাইড আছে ওখান থেকে। তখন আপনার মানে এটা একটা ভালো টিপস যে আপনার মোটামুটি কমন পড়ে যায়। আরেকটা ব্যাপার হইল যে ধরেন আমি যে ফ্রেজগুলো আপনাদের পড়াবো না। যেমন মনে করেন এবিসি আপনি আগের থেকে জানছেন প্রাথমিক জ্ঞান। ব্ল্যাক শিপ, হ্যাঁ? কুলাঙ্গার এটা আমরা সবাই জানি। হ্যাঁ? তো এরকম অনেক ফ্রেজ এন্ড ইডিয়মস আছে যেটা খুবই কমন। মানে সবাই জানি আমরা। তো ওইগুলাতে আমরা খুব বেশি যাব না। আমরা যাব হচ্ছে যেগুলা ব্যাংক পরীক্ষায়, বিসিএস এ এবং অন্যান্য পরীক্ষাতে আসে। বিসিএস এর জন্যও মানে এটা খুবই গুরুত্বপূর্ণ ফ্রেজ এন্ড ইডিয়মস ইভেন ব্যাংক পরীক্ষায় তো আসেই। তো এইজন্য আমরা বেসিক্যালি একটা ওয়ে আপনাদের দেখাবো যে কিভাবে আপনি ফ্রেজ এন্ড ইডিয়মস গুলা ইয়াতে পড়তে পারেন। মানে টেকনিক্যালি পড়তে পারেন। আরেকটা ব্যাপার হইল যে আমরা আরেকটা ক্লাস আমাদের ফ্রেজ এন্ড ইডিয়মস এর আছে সেটা আমরা রেগুলার ক্লাসে নিব। সেটাতে আরো প্রচুর ফ্রেজ এন্ড ইডিয়মস আছে যেটা হচ্ছে যে আমরা ভিজুয়াল গল্প এটার মাধ্যমে পড়াই। আজকেও কিছু ভিজুয়াল এবং গল্প থাকবে যেটা দিয়ে মানে সব ফ্রেজ এন্ড ইডিয়মস এর মানে হিস্ট্রি কি, ব্যাকগ্রাউন্ড কি সবগুলা পাওয়া যায় না। তো যেগুলা পাওয়া যায় সেগুলা নিয়ে আমরা কথা বলবো এবং মানে আলোচনা করব। আশা করি মানে হচ্ছে যে আপনার অনেক কিছু নতুন পাবেন এবং হচ্ছে যে হ্যাঁ, অ্যাকিলিস হিল একজন বলছেন। ভেরি গুড আসিফ মাহমুদ। এরকম অ্যাকিলিস হিলও হচ্ছে যে মিথিক্যাল হিস্ট্রি বা ওই যে মহাকাব্য থেকে আসছে। তো এবার আসেন। তো আমরা শুরু করি। যারা ফেসবুক লাইভে আছেন তারাও কমেন্টস করবেন। আমি মাঝে মধ্যে হচ্ছে যে ক্লাসের মাঝখানে আপনাদেরকে বলবো যে আপনারা এটা দিয়ে একটা শব্দ সেন্টেন্স তৈরি করেন। আমি দেখেও দিব আপনার সেন্টেন্সটা হয়েছে কিনা। তো চেষ্টা করবেন যে সেন্টেন্স লিখতে, তাহলে হচ্ছে যে আপনার এটা মনে থাকবে। মানে আপনাদেরকে বলছি যে আপনি ডেমনস্ট্রেশন যদি না করেন, এক্সাম্পল সেন্টেন্স তৈরি না করেন, আপনি যদি ব্যবহার না করেন, তাহলে আপনার বেশিদিন এটা স্থায়ী হবে না মেমোরিতে। তো এটা খুব উপকারী যে আপনি একই সাথে এটা করলেন। তো at 6 and 7 দিয়ে আমরা শুরু করব, খুব কমন। আচ্ছা, এখানে আমাদের অনেক হলুদ ইয়া আছে। এইজন্য আমরা আবার এটারে একটু লালে নিয়া যাই। কালারটা ঠিক আছে। আপনারা এটা তো 6 আর এটা হচ্ছে 7। তো আপনারা বেসিক্যালি হচ্ছে যে আপনারা
সরি, আপনারা একটু জানেন যে ওই যে আমরা ইয়াতে বলি না, একজন বলছে যে 150টা ভোকাবুলারি শিখিয়ে দিবেন বলছিলেন, আমরা ওই দিন 11টা শিখলাম, বাকিগুলা কি ক্লাসের সময় হবে? আচ্ছা, এটা নিয়ে আমরা পরে আলাপ করব, শেষের দিকে আপনারা প্রশ্ন করেন, মাঝখানে প্রশ্ন করলে হচ্ছে ক্লাসে ডিস্টার্ব হবে, আমরা এটা নিয়ে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, তো আসেন এই যে 6 and 7, হ্যাঁ মানে আমরা বলি না এই যে আপনি আমার কথাগুলা খেয়াল করবেন ভালো করে, মানে আমি কি বলছি আর কোন ফ্রেজের পেছনে কি গল্প বলতেছি, তারপরে এটার কেন আপনি মনে থাকবে, এরকম নানা হিস্ট্রি নানা কিছু আসবে। তখন আপনি যদি আমার কথাগুলো ভালো করে খেয়াল করেন, তাহলে হচ্ছে আপনার ফ্রেজ এন্ড ইডিয়মস গুলো বেশি মনে থাকবে। তো এটা মাথায় রাখেন যে আমরা কি বলছি। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আজকের ফ্রেজ এন্ড ইডিয়মস এ অনেকগুলো ব্যাপার থাকবে। প্রথমত আপনার এটার মিনিং দেয়া থাকবে, মানে আমি মিনিংটা নিয়ে কথা বলবো। সেকেন্ড হচ্ছে যে এটার পেছনে একটা স্টোরি বলার চেষ্টা করব, সবগুলার না, যেগুলোর স্টোরি আছে ওইগুলা। তারপরে এটার মিনিং এর পরে এটা নিয়ে একটা এক্সাম্পল সেন্টেন্স দেখব। এক্সাম্পলের সেন্টেন্সের সাথে আমরা ভিজুয়ালও দেখব। মানে তাইলে আমি বলছি যে আপনাদেরকে 8টা থেকে 9টা স্টেপ দেখানো হয়েছে ভোকাবুলারি কিভাবে পড়বেন। নট নেসেসারিলি যে সব ক্ষেত্রে আপনারা 8-10টা স্টেপই ফলো করতে হবে। ইউ ক্যান ফলো 2 or 3 স্টেপস আর 4 স্টেপস, মানে ইট উইল ডু। মানে আপনার কয়টা স্টেপ কখন ফলো করতে হবে আপনি দেখলেই বুঝবেন। আপনার আপনার যতটা ফলো করলে আপনার মনে থাকে ততটা ফলো করতে পারেন। ইভেন আপনি ফ্ল্যাশ কার্ড বা অন্য কিছুতে বানাইতে পারেন, সেগুলো নিয়ে আমরা প্রথম ক্লাসে অনেক কিছু বলছি। তো আমরা বলি না এই যে তার মধ্যে 19-20 দুই, আপনি দেখবেন যে এক বনে বলে না, দুই বাঘ থাকতে পারে না, ইভেন ঈশ্বরও দুইজন থাকতে পারে না। মানে কোরআনের একটা আয়াত আছে না, আসমান ও জমিনে যদি একাধিক ইলাহ থাকতো তবে উভয় ধ্বংস হয়ে যাইত। তার মানে হচ্ছে যে আপনি কোনো ফোরামে কোনো জায়গায়, যেন আজকে বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে যখন আসছিলাম যে বলতেছিল যে অনেকেই এখানে মানে এখান থেকে সরে গেছে, সরে গিয়ে নতুন সংগঠন তৈরি করছে। কেন? হয়তো এখানে যিনি প্রধান তার মতের সাথে তার মিলে নাই, অথবা তিনি মনে করতেছেন যে এখানে থাকলে তার মানে তার যে ফ্লোরিশমেন্টের বা তার যে ডেভেলপমেন্ট ইমপ্রুভমেন্ট সেটা হবে না, সেজন্য সে সরে গেছে। তো বেসিক্যালি যখন কোনো প্রতিষ্ঠান কোনো ইয়াতে কোনো দলে দেখবেন যে দুইজন সম সম, একজন আরেকজনের মানতে চাইবে না। 6 and 7 তো কাছাকাছি, 6-7 রে মানতে চাইবে না, 7-6 রে মানতে চাইবে না, 19-20 রে মানতে চায় না, 20-19 রে মানতে চায় না। দুইজনের মধ্যে যখন 19-20 থাকে, মানে এক বনে দুই বাঘ থাকে না এটা বলে। তো সুতরাং যখন থাকে না তখনই কি তৈরি হয়? বিশৃঙ্খলতা তৈরি হয়। এই যে এটার অর্থ হচ্ছে বিশৃঙ্খলা। এই জিনিস যদি আপনি আমার কথা ভালো করে খেয়াল করছেন যারা, তারা নিশ্চিত মানে যে মানে এই শুধু এটা না, প্রত্যেকটা গল্প বলবো আপনি হচ্ছে যে ভালো করে খেয়াল করেন, তখন আপনার এটা ভালো মনে থাকবে। আমার উদ্দেশ্য হচ্ছে যে আপনার এটা মনে রাখানো। তো স্বভাবতই তাহলে এটার অর্থ কি না, স্টেট অফ কনফিউশন আর ডিসঅর্ডার, মানে আপনি কনফিউশন থাকবেন। এটা কি আবার এটা দিয়ে মনে রাখতে পারেন এটা কি 6 না 7, আনসার কি এ না বি, বি না এ, এটা নিয়ে কনফিউশন থাকতে পারেন। আর ডিসঅর্ডার তো বুঝছেনই, একটু আগে বললাম। আমরা একটা উদাহরণ এমনিতে বানানোর চেষ্টা করতেছি, আরো ভালো উদাহরণ দেওয়া যায়। একজন উদাহরণ অলরেডি দিছে, সজীব। হ্যাঁ, তিনি বলছেন যে দ্য বুকস আর এট 6 and 7 অন দ্য টেবল। ভেরি গুড, এটা হইছে, মানে বইগুলা ছড়ানো ছিটানো অবস্থায় আছে, ডিসঅর্ডার, অর্ডার নাই। তাহলে শেখ হাসিনা যখন পালায় গেছে, অ্যাবসকন্ডেড, গত ক্লাসে আমরা যে আগের ক্লাসে অ্যাবসকন্ড পড়ছি, আপনাদের মনে আছে অ্যাবসকন্ড মানে কি? অ্যাব মানে এ ওয়ে, মনে আছে? অ্যাবসকন্ড, যারা লাইভে আছেন ফেসবুকে তারাও, যারা ক্লাস করছেন আপনারা ওখানে রিপ্লাই দিবেন। তো আপনারা পালানো, তাহলে এভার সিন দ্য হাসিনা গভর্নমেন্ট, আচ্ছা হাসিনা হবে, দা হাসিনা হবে না, এভার সিন হাসিনা অ্যাবসকন্ডেড দ্য কান্ট্রি হ্যাড বিন এট 6 and 7। তো কান্ট্রি একটা ডিসঅর্ডারের মধ্যে পড়ছে, বিশৃঙ্খলার মধ্যে পড়ছে। কারণ ইউনূস সরকার যখন জয়েন করে নাই, মানে সরকার হয় ইয়া হয় না, ইন বিটুইন দেশে ব্যাপক লুটপাট, মারামারি, আগুন, টর্চিং, ভ্যান্ডালাইজিং, এরকম নানা কিছু হইছে। তো এটা হচ্ছে 6 and 7 অবস্থা। তো এটা কোন জায়গায় তাহলে ইউজ করবেন আপনি? ইউজ ট্রিপ, আপনারা ইউজটাও আমরা বলে দিব প্রত্যেক ইয়ার যে আপনি কোথায় ইউজ করবেন। এটা হচ্ছে আপনি যখন কনফিউজড এবং ডিসঅর্গানাইজ সিচুয়েশনের কথা বলবেন, স্পেশালি বাড়ির মধ্যে, অফিসের মধ্যে বা গ্রুপ অ্যাক্টিভিটিস এর মধ্যে, তখনই আপনি এটা ইউজ করবেন। এটা হচ্ছে কাইন্ড অফ, আপনি বলতে পারেন যে আপনি যে কলোকেশনের কথা বলছি, কলোকেশন, আপনি কোথায় ইউজ করবেন। তাহলে আমরা একটা ফ্রেজ এন্ড ইডিয়ম শিখতে প্রথমে এটার একটা পিছনে গল্প বললাম বা যেন আপনার মনে থাকে, তারপরে আমরা মিনিংটা দেখাইলাম, তারপরে একটা ভিজুয়াল দেখানোর চেষ্টা করলাম, তারপরে একটা এক্সাম্পল সেন্টেন্স করলাম, তারপরে এটা কোথায় ইউজ করবেন কলোকেশন দেখানোর চেষ্টা করলাম। এই যে অনেকগুলো স্টেপের মাধ্যমে আপনারা 6 and 7 বলছি, আমার ধারণা এতক্ষণ যারা ক্লাসে ছিলেন, মনোযোগ দিয়ে ক্লাস করছেন, আপনারা 6 and 7 আর কখনো ভুলবেন না।
মানে এটা হচ্ছে ক্লাস করার, মানে আমাদের কোর্সে ভর্তি আপনি ক্লাস করার উপকারিতা, যে আমরা যে ফ্রেজ এন্ড ইডিয়মস গুলা ক্লাসে পড়াবো, হ্যাঁ, বেসিক্যালি ওইগুলা থেকে পরীক্ষায় চলে আসে। আমি দেখছি বহুতবার এই বিগত পরীক্ষা বা আমার পরীক্ষা যেগুলো চোখে পড়ছে, অলমোস্ট সবগুলাই ক্লাস থেকেই কমন পড়ে। তো সুতরাং মানে অনেক কিছুই আপনাদের বাসায় পড়তে হয় না, ক্লাসেই শেষ হয়ে যায়। তো এই বেসিক কথাটাই আমি বলতে চেয়েছি। পরের ফ্রেজ এন্ড ইডিয়মসে যাই আমরা। এটা আমি যেদিন আমরা একটা ফ্রি ক্লাস নিয়েছিলাম ওখানেও আমরা বলেছি যে থ্রো ইন দ্য টাওয়েল। থ্রো ইন দ্য টাওয়েল, আপনি খেয়াল করেন এখানে পিছনে একটা গল্প আছে। এই ফ্রেজটা কোত্থেকে আসছে? এই ফ্রেজটা আসছে হচ্ছে যে আপনি জানেন যে এই যে যখন বক্সিং খেলা হয় না, বক্সিং খেলা, তখন একজন মানে যদি হেরে যায় বা প্রচুর মার খায় এবং মানে সে অনেকবার অ্যাটেম্প নিয়েই সে ফেল করে যে মানে সে আর জিতবে না বা তাকে ইয়া হচ্ছে, সে যখন সারেন্ডার করতে চাইবে, সারেন্ডার করতে চাইবে বা সারেন্ডার করবে বা তার কোচ বুঝবে যে না অবস্থা বেগতিক, হ্যাঁ, তখন সে যখন একবার মানে বেসিক্যালি যখন মানে এটা কখন এই টাওয়ালটা ইয়া আপনার কোচ মারে মানে ইয়ার মধ্যে, এই যে বাউন্ডারি যেটা ওখানের মধ্যে যখন মানে তার যে প্রতিনিধি মানে যে বক্সিং করছে সে যদি ডেঞ্জার সিচুয়েশনে পড়ে, সিরিয়াসলি ইনজিওর্ড হয়ে যায়, হ্যাঁ, তারপরে মানে খুব খারাপ ভাবে হেরে যায়, তখন সে সারেন্ডার করে। এই সারেন্ডার করার জন্য সে কি করে? টাওয়েল থ্রো করে। তাহলে থ্রো ইন দ্য টাওয়েল মানে হচ্ছে সে সারেন্ডার করছে, টু গিভ আপ। গিভ আপ মানে আমরা সবাই জানি, হ্যাঁ, এটা একটা ফ্রেজাল ভার্ব, টু সারেন্ডার। তাহলে আমরা বলবো যে আফটার সেভারাল ফেইলড অ্যাটেম্পটস, অনেকগুলো অ্যাটেম্পট সে নিছে, হি ফাইনালি থ্রু ইন দ্য টাওয়েল, মানে সে ফাইনালি সারেন্ডার করছে। তা আমার ধারণা এই গল্প পড়ার পরে এবং এই ভিজুয়াল দেখার পরে আপনার এটা মনে থাকার কথা। ও অফটেন ইউজড ইন স্পোর্টস অর চ্যালেঞ্জেস। এটা কোথায় ইউজ হয়? স্পোর্টসে ইউজ হয়, যে কোনো প্রতিদ্বন্দ্বিতা ইউজ হয়, এই ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন, বাট অলসো এভরিডে কনটেক্সট ওয়্যার সামওয়ান গিভস আপ আফটার ট্রাইং। আপনি যে কোনো জিনিস চেষ্টা করার পরে, আপনি অনেকবার চেষ্টা করছেন বিসিএস এ টিকার জন্য, টিকেন নাই, ব্যাংকে টিকছেন, অনেকবার চেষ্টা করার পরেও আপনি পারেন নাই, তখন আপনি গিভ আপ মানে সারেন্ডার করছেন। তাহলে একজন আমার এবার আপনারা যারা লাইভে আছেন আপনারা লেখেন তো, আমি অনেকবার মানে বিসিএস এ ট্রাই করছি, বাট একটা পর্যায়ে মানে আমার হয় না, আমি ছেড়ে দিছি। এটা সবাই লিখেন এখানে চ্যাটে যারা আছেন এবং যারা লাইভে আছেন, একটু আপনারা সবাই এই উদাহরণটা লেখেন, আমি দেখি আপনাদের কি অবস্থা। যদিও এটা একটা হতাশাজনক উদাহরণ, কিন্তু লেখেন লাইভে যারা আছেন। আমি আজকে খুব স্লো কথা বলার চেষ্টা করতেছি, আশা করি বোঝা যাচ্ছে। লাইভেরটা আমি দেখতেছি যে লাইভে কেউ লিখছেন কিনা, লাইভও খোলা আমার সামনে। আপনারা লাইভে যারা আছেন তারা একটা সেন্টেন্স তৈরি করেন, আমি সময় দিলাম। এই মিনিংটা আমি উঠাই রাখছি যেমন আপনার করা লাগে। আপনি যখন পাস্ট টেন্সে বলবেন এটা কিন্তু থ্রু হয়ে যাবে, মানে এটা মানে আপনারা যেটা থ্রু বলেন পাস্ট টেন্স, হ্যাঁ। অনেকেই লিখছেন আপনার ট্রাইং সেভারাল টাইম আই থ্রু ইন দ্য টাওয়েল টু কনভিন্স হার। একজন লিখছে যে মানে অনেক ইয়ার পরেও সে তার গার্লফ্রেন্ডের বুঝাইতে পারে নাই, এই জন্য অবশেষে মানে সে ছাইরা দিছে। আচ্ছা, আই ট্রাইড সেভারাল টাইমস ফর দ্য বিসিএস ক্যাডার অ্যাট লাস্ট থ্রু দ্য টাওয়েল। ঠিক আছে, কিন্তু সেন্টেন্সের স্ট্রাকচার প্রিয়া কুন্ডু, মানে আপনি হচ্ছে যে এট লাস্ট থ্রু ইন দ্য টাওয়েল হইলে এন্ড টেন্ড কিছু একটা দিতে হবে বা আবার সাবজেক্ট দিতে পারেন, মানে একবার এবনা হইলে আবার সেন্টেন্সের স্ট্রাকচারে ঝামেলা হবে। আমরা সৈকত লিখছে যে আফটার ফেইলিং সেভারাল অ্যাটেম্পটস ইন বিসিএস আই থ্রু ইন দ্য টাওয়েল। আফটার ফেইলিং সেভারাল অ্যাটেম্পটস, আপনি আফটার ফেইলিং সেভারাল অ্যাটেম্পটস না দিয়া আফটার সাম এই যে আফটার সেভারাল ফেইলড অ্যাটেম্পটস দিলে ভালো হইতো। তারপরে প্রান্ত মজুমদার, আই ট্রাইড মেনি টাইমস ইন দ্য বিসিএস এক্সামস বাট ফাইনালি আই হ্যাভ থ্রোন ইন দ্য টাওয়েল। ঠিক আছে, ভেরি গুড, কমা হবে, বাটের আগে একটা কমা হবে। তারপরে ফার্স্ট টাইম আই থ্রু ইন দ্য টাওয়েল ইন বিসিএস বাট ফাইনালি আই পাসড ইট। আচ্ছা, প্রথমে দিকে আপনি সারেন্ডার করছেন, পরে পাস করছেন, এটা একটা চমৎকার, উল্টাই দিছে সেন্টেন্সে। আফটার সেভারাল ফেইলড অ্যাটেম্পটস ইন দ্য বিসিএস এক্সাম, এই যে এখানে মানে অপু আপনি হচ্ছে যে একটা কমা ইউজ করবেন ওই যে এক্সামের পরে, কারণ আপনি যখন 3 এর অধিক শব্দ দিয়ে কোনো ফ্রেজ বানাবেন সেন্টেন্সের শুরুতে আপনার কমা দেওয়া ফরজ, ঠিক আছে।
তারপরে এটা কে, নাইম, I had tried many times to crack BCS but I threw in the towel. নাইম, এটাও একই, আপনার বাটের আগে অবশ্যই কি বসবে, একটা কমা বসবে। আমাদের লাইভের লোকজনের খুব বেশি পাচ্ছি না, ক্লাসের পাচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ যারা দিছেন, ইয়া করছেন। এবার আসেন, ক্রাই ওভার স্প্লিট মিল্ক। আপনি এই ছবিটা দেখেন, ছবির মধ্যে দেখা যাচ্ছে সে কান্না করতেছে। এখন আপনার যদি পকেট থেকে একটা টাকা পড়ে যেত, একটা পয়সা, এটা নিচে পড়লে আপনি তুলতে পারতেন, টাকা পড়ে গেলেও তুলতে পারতেন, মোবাইল পড়ে গেছে না ভাঙলে তুলা কাজে লাগাইতে পারবেন, যে কোনো কিছু পড়লে কাজে লাগে। যখন আপনার হাত থেকে দুধ পড়ে এটা ছিটায়া গেছে, মানে এই যে গড়ায় পড়তেছে, তখন আপনি কানলে কি কোনো লাভ হবে? এটা আর ফিরে আসবে না এবং এই দুধ আর খাইতে পারবেন না। তাইলে সুতরাং আপনি যখন দুধ পড়ে যাবে এবং সেটা নিয়ে কানবেন, সেটা হচ্ছে যে টু বি আপসেট অ্যাবাউট সামথিং, আপনি কোনো কিছু সম্পর্কে আপসেট, দ্যাট ক্যান নট বি আনডান, হুইচ ইজ ডান ক্যান নট বি আনডান। হুদাই কান্না করে লাভ নাই, ঠিক আছে? হ্যাঁ, বিড়ালে ডাইকা খাওয়াই দিবেন আসিফ, ঠিকই বলছেন, তাইলে লাভ হবে। তাহলে ইয়েস, উই লস্ট দ্য ডিল বাট দেয়ার ইজ নো ইউজ ক্রাইং ওভার দ্য স্পিল্ড মিল্ক। সে বলছে হ্যাঁ ঠিক আছে, আমরা ডিলে হাইরা গেছি, তো তো অসুবিধা কি, যে এটা মানে কাইন্দা কাইডা কোনো লাভ নাই। তো এটা কোন জায়গায় ইউজ করবেন? আপনার ইউজ টু অ্যাডভাইস আদার্স, আপনি অন্যকে অ্যাডভাইস দেওয়ার সময়, নট টু ডুয়েল অন পাস্ট, মানে অতীতের উপর পইরা থাকবেন না, পাস্ট মিস্টেক্সের উপর। কমন ইন কনসোলিং অর মোটিভেটিং সামওয়ান, মানে সাধারণত কাউকে আমরা উৎসাহ দেওয়ার ক্ষেত্রে, ইন্সপায়ার করার ক্ষেত্রে এটা ব্যবহার করি। এবার আমরা পরেরটাতে যাব। এই যে আমাদের জিহাদ না, জিহাদ বলছে স্যার এভাবে পড়ালে মুখস্থ হয়ে যায়। জি, আমরা এভাবেই পড়ানোর চেষ্টা করব যেন আপনার ক্লাসেই মুখস্থ হয়ে যায়, আপনার এটার পড়া না লাগে। এবং আপনি দেখবেন এই আজকের ক্লাস থেকে আপনার এই আগামী শুক্রবারে আপনি যে পরীক্ষা দিবেন ওটাতে কমন পড়বে এবং পড়ছেও। আমি যেদিন ফ্রেজেন ইডিয়মসের ক্লাস নিচ্ছি আপনাদেরকে বলছিও, এই যে আমরা আন্ডার দ্য ওয়েদার এটা পড়াইছি, এটা পরের ইয়াতে চলেও আসছে, মানে এটা আগে পরের ক্লাস আমার মনে নেই অবশ্য, কিন্তু ইয়াতে আসছে সম্ভবত এনএসআই বা কোনো পরীক্ষাতে আসছে। মেক এ মাউন্টেন আউট অফ মোল হিল। মোল হিল কি? ছবি দেখেন, একটা ছোট গর্ত, ছোট গর্তে আপনি হচ্ছে যে এখান থেকে একটা মাউন্টেন হয়ে যাওয়া, মানে এই ছোট গর্ত, যে ইঁদুরের গর্ত বা অন্য গর্ত হয় না, যেখানে ভিতরে গর্ত করলে উপরে মাটি উঠে যায়। তো বলতেছে একটা মোল হিল, ছোট মোল হিলের মানে থেকে মাউন্টেন বানায় ফেলা, মানে মাউন্টেন বানায় ফেলা, বিশাল পাহাড় বানায় ফেলা। তার মানে কি? টু এক্সাজারেট করা, অতিরঞ্জন করা এ স্মল প্রবলেম, টু এক্সাজারেট এ স্মল প্রবলেম। আপনার সামান্য ইয়া হইছে, এটা নিয়ে আপনি বিশাল কাণ্ড করে ফেলছেন। ইউ লস্ট ইউর পেন, নট ইউর জব, ডোন্ট মেক আ মাউন্টেন আউট অফ আ মোল হিল। বলছে যে আপনি তো আমার কলম হারাইছেন, চাকরি তো আর হারান নাই। তাহলে এটা নিয়ে পুরা মানে এত বেশি অতিরঞ্জন করার কোনো দরকার নাই। তাহলে এটা আমরা কখন বলি? কেউ যদি ওভার রিয়াক্ট করে, কেউ যদি এক্সাজারেট করে মাইনর ইস্যুতে, গুড ফর বোথ পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল কনটেক্সট। হ্যাঁ, কেউ ওভার রিয়াক্ট করলে তখন আমরা এটা সাধারণত বলি। এখানে একটা গল্প দিছি, গল্পটা যারা স্লাইড পাবেন পরে দেখে নেবেন। মানে একটা ক্লাসের মধ্যে একটা ছেলে তার ইয়া হারাই গেছে, তো সে হচ্ছে যে আমরা গল্প, মানে এই গল্পটা এখানে বলা আছে। আমি আর গল্পটা আজকে বেশিক্ষণ মানে পড়বো না আর কি, কারণ অনেক দেরি হয়ে যাবে। এই গল্পটা আপনারা পড়ে নিবেন, এটা হচ্ছে মানে ছোট সমস্যা নিয়ে বড় করে দেখার একটা গল্প আছে যার। এই ফ্রেজটা আমরা কথায় কথায় ইউজ করি। যেমন ওই দিন আমি একজন গবেষকের সাথে আলাপ করতেছিলাম, তো উনি আমারে বলতেছে যে না, মানে আপনি এই পলিটিক্সের এই ব্যাপারে, মানে আমি এই পলিটিক্সের এই ব্যাপারটা আমি গ্রেইন অফ সল্ট হিসেবে দেখি। তো আমি ওনার সাথে কথা চালাই যেতে পারছি আমি, কারণ আমি বুঝছি যে গ্রেইন অফ সল্ট মানে কি, এই যে আপনাদেরকে পড়ানোর কল্যাণে। অতীতকালে এই ছবিটা দেখেন, আগে মানে বেসিক্যালি যে কবিরাজ বা যিনি হচ্ছে যে চিকিৎসক, হেকিম, ওনারা যে ওষুধ তৈরি করতো গাছগাছরা বা যে কোনো কিছু দিয়ে, এবং ওই ওষুধগুলা যেন এখনো চিরতার পাতা বা অন্য কিছু আপনারা খাইলে তিতা লাগে না, এরকম, যেটা শরীরের জন্য ভালো। তো ওনারা এই ওষুধ যখন তৈরি করতেন, ওই ওষুধ এখনকার মতো তো সিনথেটিক সিস্টেম ছিল না, এখনকার মতো আপনার ফার্মাসি সাবজেক্ট ছিল না, বা মানে এই কেমিক্যাল রিয়াকশন বা এরকম নানা কিছু দিয়া, মানে এই যে এখন যে সিনথেটিক উপায়ে ওষুধ ইয়া করা হয়, স্টার্চ দিয়ে নাপা বানানো হয়, ওখানের মধ্যে একটা 500 গ্রাম ইয়া দিয়া, মানে এইগুলা তো আর ছিল না।
তো তখন এই যে আমরা কি রিয়েল মানে একবারে ওষুধ খাইতাম, যেটা গাছরা থেকে বানানো। তো এটা খাওয়ার সময় আপনার তো কাইন্ড অফ তিতা লাগতো, মানে স্বাদ আনপ্যালেটেবল। তখন হেকিমরা বা ওষুধ প্রস্তুতকরা কি করতো, এটার সাথে কি করে দিত, সল্ট মিশিয়ে দিত। তখন এটার ওই রিয়েল স্বাদটা বোঝা যেত না, আসল জিনিস ভেতরে কি এটা জানা যাইত না। তো এই জন্য আপনারা যে যা কিছু বলক, মানে যেখানে মানে আপনি গ্রেইন অফ সল্ট দিয়ে বুঝাবেন যে বি স্কেপটিক্যাল অ্যাবাউট হোয়াট সামওয়ান সেইস। যেমন হি সেইস হি মেড প্রাইম মিনিস্টার, সে বলছে সে প্রধানমন্ত্রীর সাথে দেখা করছে, বাট টেক দ্যাট উইথ আ গ্রেইন অফ সল্ট। এটারে সন্দেহের চোখে দেখতে হবে, সে আসলে দেখা করছে নাকি আমরা তো জানি না। তো অ্যাপারেন্টলি পলিটিক্সে যা দেখা যায় বা গভর্নমেন্ট যা বলে গল্প কিন্তু তা না, এটার পেছনে গল্প আছে। জনগণ কখনো আসল কথা জানতে পারে না। এই জন্য যে আপনারা যা বলে, ইভেন একজন একটা ঘটনা মনে করেন আগারগাঁওতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে অথবা কোনো ঘটনা ঘটছে, ও আইসা আপনারা যে ভার্সনটা বলবে ওই ভার্সন ইজ নট দ্য রিয়েল ভার্সন। তো কোনো কথায় পুরোপুরি ইমান আনা যাবে না, মানে আবার সব সব ইমান আনা যাবে না, মানে এরকম অনেক কথা আছে আবার ইমান আনা যাবে। তো যেটা বুঝতে হবে যে মানে কোন সময় আপনি কোনো কথা গ্রেইন অফ সল্ট হিসেবে নিবেন। তো এটা আসলে ক্যাজুয়ালি স্পিচ এবং রাইটিং এ ইউজ করা হয় যখন গসিপ, নিউজ রিপোর্ট, কারণ আপনি একটা পত্রিকা রিপোর্ট পড়ছেন, এটারে সরাসরি এটার উপর ইমান আনা যাবে না, এটারে গ্রেইন অফ সল্ট হিসেবে নিতে হবে। হ্যাঁ, কোনো আনভেরিফাইবল স্টোরিজ, মানে আপনি কোনো স্টোরি শুনছেন এটারে পত্রিকা উড়ে দিবেন এরকম না, আপনি এটা ভেরিফাই করবেন। কাট কর্নার্স, মানে মনে হইতেছে কাট আর কর্নার্স মানে কোনা কাইটা ফেলা, মানে আপনি মানে কোনা কাইটা ফেলছেন। কোনা কাটা মানে হচ্ছে যে এই যে এখানে একটা দেখেন, বান্দরবান সরকারি মহিলা কলেজ ভবন নির্মাণে কাজে ড্রপ ওয়ালে রডের সঙ্গে বাঁশ ব্যবহার করায় ক্ষুব্ধ হয়ে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। তো এটা আমাদের মোটামুটি স্বভাব যে আমরা মোটামুটি বাঁশ ইয়ার জায়গায় কি বলে রডের জায়গায় বাঁশ ইউজ করি, এটা প্রচুর প্রমাণ আছে। আমরা অত্যধিক পরিমাণে বাঙালি সৎ, এই কারণে এখানে বান্দরবান কলেজের কাজ, বান্দরবনে মহিলা কলেজের ভবনের কাজের মানে ইয়া করে মানে বন্ধ হয়ে গেছে। তাহলে কাট কর্নার্স মানে কি, মানে কোনা থেকে কাইটা ফেলা, মানে হচ্ছে যে আপনি কম্প্রোমাইজ করা। টু ডু সামথিং কুইকলি অ্যান্ড চিপলি স্যাক্রিফাইসিং কোয়ালিটি, আপনি কোয়ালিটি ইয়া করছেন মানে কর্নার কাইটা ফেলছেন। দ্য কন্ট্রাক্টর কাট কর্নার্স, কন্ট্রাক্টর কি করছে, কর্নার কাইটা ফেলছে। নাও দ্য ওয়াল ইজ কলাপসিং, ওয়াল কি করতেছে, কলাপস করতেছে। এটা নিয়ে দীর্ঘ গল্প বলা যায়, তবে ছোট করে একটা গল্প বলি। সেটা হইলো যে এখনকার বিল্ডিং গুলা যে আর্কিটেকচারাল যে স্থাপনাগুলা, এগুলো আপনি দেখবেন যে ভূমিকম্প হইলে যদি একটা পিলার কোনো দিকে পড়ে যায় বা একটা মূল পিলার পড়ে যায়, পুরো বিল্ডিংটাও ওইদিকে ধসে পড়ে। কিন্তু আপনি আজকে দেখবেন আজকে থেকে 200 500 বা 1000 বছর আগে যে বিল্ডিং গুলা ইয়া হইছে, সেগুলা হচ্ছে যে আপনি নির্মাণ করলে মানে যেখানে ধরেন ভূমিকম্প হয়েছে যে একটা নির্দিষ্ট অংশ পড়ে যেতে পারে বা যে কোনো একটা অংশ ভাঙিয়া যেতে পারে, এটা পুরো বিল্ডিং এর উপরে কোনো ইফেক্ট ফেলবে না। কারণ আবার এই যে আপনি যে বিল্ডিং গুলো এখন আমরা তৈরি করি, এগুলা বেসিক্যালি কি, বেসিক্যালি হচ্ছে আপনার সিমেন্ট দিয়ে তৈরি করা। সিমেন্ট দিয়ে তৈরি করা যে কোনো বিল্ডিংই পানি পড়লে এটা আস্তে আস্তে ক্ষতি হইতে থাকবে এবং একসময় ড্যামেজ হবে, ভূমিকম্প হইলে ক্ষতি হইতে পারে নানা কারণে। কিন্তু আগের বিল্ডিং গুলো তখন তো এরকম সিমেন্ট টিমেন্ট ছিল না, তখন কি দিয়ে বানাইতো, লাইম দিয়ে, হ্যাঁ, চুনা দিয়ে, চুনার সাথে সুপারির কষ মেশাইতো, সুপারির কষের সাথে কলাইয়ের ডাল মিশাইতো, কলাইয়ের ডাল, কলাইয়ের ডাল, সুপারির কষ আর হচ্ছে যে রাব মানে খেজুরের ইয়া, এই তিনটা মিশায়া ইটের ইয়ারে গুঁড়া করতো, মানে ইটকে গুঁড়া করে হচ্ছে যে আপনি এই যে ঢাকা গেট দেখছেন, ঢাকা গেট এই যে বাংলা একাডেমির সাথে, আপনি আসান মঞ্জিলে একটু ঝামেলা আছে, ওখানে সিমেন্ট টিমেন্ট দিয়ে অবস্থা করুণ করে ফেলছে। আসান মঞ্জিলের একবার একটা গম্বুজ ভাঙা পড়ছে, তো গম্বুজ ভাঙছে, শুধু গম্বুজের অংশটাই ভাঙছে, পুরা বিল্ডিং কিছু ক্ষতি হয় না, কারণ ওগুলা লাইমে এই যে এই পদ্ধতিতে আমি যে পদ্ধতিটা বলছি এটা। আগের আর্কিটেকচারাল বিউটি গুলা এত বেশি স্থায়ী কেন, কারণ হচ্ছে এগুলা লাইম ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি করা। কি কি বলছি, সুপারির কষ, কলাইর ডাল, তারপরে হচ্ছে আপনার খেজুরের রস বা মোলাজেস একটা জিনিস মিশাইতো, রাব আর কি, গুড়ের ইয়ার মতো, ওটা মিশায়, ওটা ইটের সাথে মিশায় দিতে দেখবেন বেশিরভাগ এই কারণে যে আর্কিটেকচারাল যে বিউটি গুলা বা আগের পুরনো যে জমিদার বাড়িগুলা এগুলার যে নতুন করে করছে, যেমন ধরেন নারায়ণগঞ্জে আছে, নারায়ণগঞ্জ পৌর ভবন থেকে শুরু করে এরকম নানা কিছু আছে, ঢাকা গেট, তারপরে হচ্ছে যে কেরানীগঞ্জে আছে,
এরকম ঢাকার এই যে সোনারগাঁওতে আছে, এগুলা দেখবেন যে ওই কালার যখন পুনরায় এগুলো ইয়া করে, যেমন এই যে এশিয়াটিক সোসাইটিতে আছে, লালবাগের কেল্লায় গেলে দেখবেন এটার কালার লাল হয়। ইট ডাজন্ট মিন দ্যাট ইট ওয়াজ পেইন্টেড, এটা পেইন্ট করা হয় না, রঙও করা হয় নাই, ন্যাচারালি এটা এরকম, এবং এটা দীর্ঘস্থায়ী। এইভাবে হচ্ছে যে আপনার বড় বড় স্থাপনাগুলা কনজারভেশন করা হয়। যাই হোক, এটা একটা ইয়া জিনিস বললাম, যে এত কিছু বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনার যেন কাট কর্নার্স মনে থাকে। এটা কোন কনটেক্সটে ইউজ করা হয়? যখন কেউ কম্প্রোমাইজ করে কোয়ালিটির সাথে, কেন? টু সেভ টাইম অর মানি, টাকা মাইরা দেওয়ার জন্য অথবা সেভ করার জন্য, এটা তখন ক্রিটিক্যালি মানে ক্রিটিক করার জন্য ইউজ করা হয়। গো দা এক্সট্রা মাইল, আপনি দেখেই বুঝতেছেন গো মানে যাওয়া, এক্সট্রা মাইল মানে অতিরিক্ত মাইল যাওয়া। অতিরিক্ত মাইল যাওয়া মানে কি? ছবিটা দেখেন, তাহলে আমরা ছবি দিয়ে শিখে ফেলবো। দেখেন, আপনি আর কোনোদিন ভুলবেন না। আগের কালে আপনার রোমানরা, এনশিয়েন্ট রোমান পিরিয়ডে আর কি, রোমানের একটা রোমান মাইল রুল ছিল। রোমান মাইল রুল বলতো এটাকে। মানে রোমান যে সৈন্যরা, ওরা কি করতো, ইহুদিরা তখন একটু নির্যাতিতই ছিল, ইহুদিদেরকে দিয়ে সাধারণত কি করতো, তাদের যে আর্মার, তারপরে হচ্ছে যে উইপন্স, হ্যাঁ, তারপরে তাদের যে বোঝা বার্ডেন, তাদের সাথে যে ব্যাগ ট্যাগ ছিল, এগুলা কি করতো, ঠিক বরাবর 1 রোমান মাইল পর্যন্ত, 1 রোমান মাইল, নট রেগুলার মাইল উই ইউজ টু ইউজ, তো রোমান মাইল পর্যন্ত তারে এটা বহন করে নিয়ে যেত। 1 রোমান মাইল পর্যন্ত সে এটা তারে বহন করে নিয়ে যাবে। এটা এক ধরনের তারে হচ্ছে যে ইয়া করা, মানে ছোট করে দেখা। এবং এটা রোমান ল এর অংশ ছিল, এটা কিন্তু রাষ্ট্রীয় আইন, মানে লিগ্যাল, রোমান রাষ্ট্রীয় লিগ্যাল সিস্টেমের পার্ট ছিল। ইভেন এই ইয়াটা আপনি বাইবেলও পাবেন, বাইবেলের সারমনের মধ্যে, ম্যাথিউর মধ্যে পাবেন, বুক অফ ম্যাথিউর মধ্যে। if anyone forces you to go 1 mile, go with them 2 miles। মানে জেসাস ক্রাইস্ট কি বলতেছে যে কেউ যদি তোমার 1 মাইল যাইতে বলে, সে 2 মাইল যাও। কেউ যদি তোমারে এক গালে থাপ্পড় দেয়, তুমি আরেক গাল পাইতে দাও। তুমি যখন আরেক গাল পেতে দিবা, কেউ তোমার এক থাপ্পড় মারছে, বেসিক্যালি মানে তুমি তখন, সে কিন্তু আরেক গালে থাপ্পড় মারবে না। এটা কাইন্ড অফ মানে প্যাসিভ এই প্রতিবাদ আর কি, মানে প্রোটেস্ট। যেমন যখন আপনি আরেক গাল পাইতে দিবেন, বা কেউ আপনার 1 মাইল যাইতে বলছে, এই কোন ইহুদিকে, সে আরো 1 মাইল অতিরিক্ত যাবে, তখন মানে যে যার উপর এই প্রেশারটা দেওয়া হচ্ছে, সে এক ধরনের এজেন্সি রিগেইন করে। হ্যাঁ, এটাতে বোঝায় যে সে বেসিক্যালি শুধু অর্ডার ফলো করতেছে না, সে চয়েস, তার চয়েসটা কি? চয়েসটা হচ্ছে সে তার কাইন্ডনেস শো করবে, সে বেসিক্যালি কাইন্ডনেস শো করে। এটা হচ্ছে যে মানে কি সিম্বলাইজ করে হচ্ছে স্টোইসিজম। স্টোইসিজম মানে হচ্ছে গ্রেস আন্ডার প্রেশার। মানে কেউ যদি আপনার উপর কোনো অন্যায় করে, বা আপনার জীবনে কোনো দুঃখ আসে, আপনি আন্ডার প্রেশারের সময় নিজের শক্ত রাখা, মানে এগুলোর পাত্তা না দেয়া, ইনডিফারেন্ট থাকা, এটার স্টোইসিজম বলে। এই স্টোইসিজম ওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ, এবং স্টোইক ওয়ার্ডটা ব্যাংকে মিনিমাম 3 থেকে 5 বার আসছে, গ্রেস আন্ডার প্রেশার। হ্যাঁ, এই ওটার সাথে আমরা এটা শিখে গেলাম। এরপরে দেখেন, টু মেক এক্সট্রা এফার্ট, আপনি অতিরিক্ত এফার্ট দিবেন। আমার মনে হয় এটা আর ভুলার কথা না, এত কথা বলার পরে আপনারা কি ভুলবেন এটা? আর দ্য কাস্টমার সার্ভিস হিয়ার অলওয়েজ গোজ দ্য এক্সট্রা মাইল। মানে কাস্টমার সার্ভিস কি করে, আপনি যদি যে কেউ আপনার ব্যাংক থেকে ফোন দেখ, বিকাশ থেকে ফোন দেখ, বলে যে স্যার মানে আপনার সমস্যার সমাধান হয়ে গেছে, তাও সে আপনারা আরেকবার বলবে, মানে কি আপনার সাথে আরেকটা এক্সট্রা মাইল যাবো নাকি, মানে আপনার আর কোনো কিছুর হেল্প লাগবে, অথবা আপনারা জিজ্ঞেস করে না, মানে আপনাকে আর কিভাবে সাহায্য করতে পারি স্যার, এটা বলে না সবাইকে। মানে সে আরেকটা মাইল, মানে আপনি 1 মাইলের কাজ তারা তো দিচ্ছেন, সে আরেকটা মাইল যাইতে চায়, কারণ সে কাস্টমার কেয়ারে কাজ করে। এরকম সবাই শুনছেন না এটা? আচ্ছা, তো এটার ইউজটা দেখবেন আপনারা। তারপর হচ্ছে হিট দ্য নেইল অন দ্য হেড। এই যে হিট দ্য নেইল, নেইল মানে কি? পেরেক। তাহলে আমরা এই যে ছবিটা দেখি, এই যে আপনি যখন পেরেকে বাড়ি মারেন, তখন সাধারণত এটা বাইরেও চলে যেতে পারে পেরেক। এই যেন একজন লিখছে মিরাজ, যে P2 এর টেলিগ্রাম গ্রুপ অলওয়েজ গোজ এক্সট্রা মাইল ইন টার্মস অফ গিভিং সার্ভিসেস। এটা সত্য, কিন্তু আসলেই সত্য। P2 এর যে মেন্টর, ওরা মানে কন্টিনিউয়াস, মানে যতক্ষণ মানে থাকার কথা আর কি, ততক্ষণ মানে 24/7 না বললেও, মানে যখন রাত্রে 12টা বা কয়টা পর্যন্ত, ওরা হচ্ছে প্রচন্ড অ্যাক্টিভ থাকে। আপনি কোনো কিছু দিবেন, সাথে সাথে আনসার দিবে। তাহলে সে আসলে তারা গো এক্সট্রা মাইল। এই যে এটা বলার পরে অনেকে লাভ রিয়াক্ট দিয়েছেন, কারণ আপনারা নিশ্চয়ই তাদের থেকে ভালো সার্ভিস পাইছেন। এই যে বলার সাথে সাথে দেখেন 10টা লাভ রিয়াক্ট, 11টা 12টা হয়ে গেছে।
মানে প্রচুর, 15টা হয়ে গেছে, বলতে বলতে 18টা হয়ে গেছে এখন। তার মানে এটা সত্য। মাঝ রাতেও হেল্প করে একজন বলছে তামান্না, তাহলে সত্য। তার মানে হচ্ছে পিটুয়ে বেসিক্যালি ওদের সার্ভিসে নিয়া, মানে আমি যখন মানে প্রথম পিটুয়ে এর সাথে ইনক্লুডেড, হ্যাঁ, মানে আরিফিনরা যখন প্রথমে বলছে, মানে আমি দেখছি মানে এরা এত বেশি হেল্পফুল, মানে কাইন্ড, এটা চমৎকার, এটা পিটুয়ের জন্য এটা একবারে পারফেক্ট ইয়া আর কি। 35টা লাইক, লাভ রিয়েক্ট করছে, টোটাল 37টা রিয়েক্ট করছে উইদিন 1 মিনিট। তার মানে হচ্ছে কথা সত্য। আচ্ছা, এবার আসেন যে আমরা এই পেরেকে দেওয়ার সময় অনেক সময় এখানে পড়লে পেরেকটা বাঁকা হয়ে যায়। তাহলে আপনারা হিট দ্য নেইল, একবারে নেইল রেখে কোথায় হিট করবেন? হিট দ্য নেইল অন হেড, একবারে হেডের মাথার উপরে হিট করবেন। মানে জায়গা মতো হিট করা মানে কি? টু ডিসক্রাইব এক্স্যাক্টলি হোয়াট ইজ কজিং দ্য সিচুয়েশন এ প্রবলেম। যেখানে সমস্যা, মনে করেন কোনো জায়গায় আপনার দেয়াল কোনো কিছু ছুটে গেছে, তা আপনি বা টেবিলের পায়াটা ছুটে গেছে, তাহলে আপনি এক্স্যাক্টলি যদি ঠিক জায়গায় হিট করেন, তাইলে তাইলে সমস্যাটার সমাধান হবে। মানে কোন জায়গায় সমস্যাটা হচ্ছে সেখানে একবারে ইয়া করা। যেমন শি হিট দ্য নেইল অন দ্য হেড when she said our success depends on teamwork. সে একবার এক্সাক্ট সমস্যাটা ধরছে, যে বলছে যে আমাদের সাকসেস হইতে গেলে আমাদের টিম ওয়ার্ক থাকতে হবে, টিম ওয়ার্কের উপর নির্ভর করবে। তাহলে পারফেক্ট ফর ফ্রেজিং প্রেসাইজ অর ইনসাইটফুল কমেন্টস, পার্টিকুলারলি ইন ডিসকাশন আর প্রবলেম সলভিং। কোথাও ডিসকাশনে আছেন বা প্রবলেম সলভিং এ আছেন, ওই সময় আমরা এই ফ্রেজটা ইউজ করতে পারি। লিপস এন্ড বাউন্স মনে হচ্ছে লাফাচ্ছে, লিপিং বলে না, ব্যাংক লিপ করে, এই যে এখান থেকে এখানে খুব দ্রুত চলে যাচ্ছে, এই জন্য এটা হচ্ছে ভেরি কুইকলি অ্যান্ড গ্রেটলি। এটা নিয়ে খুব বেশি কিছু বলার নাই। হার ভোকাবুলারি হ্যাজ ইমপ্রুভ বাই লিপস এন্ড বাউন্স ইন জাস্ট 2 months। এখন আমরা বলেন ইন জাস্ট 20 মিনিটস ধরে মনে করেন আমি ক্লাস নিচ্ছি, বা 30 মিনিটস, এই 30 মিনিটসে আপনার নতুন ভোকাবুলারি শিখা হয়েছে না? এবং মানে বইয়ের চেয়েও দ্রুত, মানে যে আপনি অনেকদিন মনে থাকবে, কুইকলি শিখছেন না? দেখছেন অনেকে বলছেন শিখছেন, তার মানে হচ্ছে মানে এটা এই ওয়েটা আপনার মনে থাকবে। মানে তাহলে তাহলে বলেন তো, আমরা ভোকাবুলারি মানে খুব দ্রুত ভোকাবুলারি বা ফ্রেজ এন্ড ইডিয়ম শিখছি, তাহলে কি বলবেন? আপনি বলবেন যে উই আর লার্নিং নিউ ওয়ার্ডস অথবা নিউ ফ্রেজেস বাই লিপস এন্ড বাউন্ডস। এটা হচ্ছে যে ইউজ করে ফেললেন। তাহলে কমনলি ইউজ টু ডিসক্রাইব র্যাপিড প্রোগ্রেস অর গ্রোথ, স্পেশালি ইন লার্নিং, টেকনোলজি আর বিজনেস। টেকনোলজিতে, বিজনেসে বা শেখার ক্ষেত্রে আপনি যখন কোনো কিছুতে র্যাপিড প্রোগ্রেস হয়, মানে দ্রুত প্রোগ্রেস হয়, হ্যাঁ, তখন সেটা আমরা এই লিপস অ্যান্ড বাউন্ডস দিয়া প্রকাশ করতে পারি। বিট অ্যাবাউট দ্য বুশ, বুশ মানে কি? জঙ্গল। তাহলে বিট মানে কি? বিট মানে হিট, মানে বিট মারলেন বা হিট করলেন। ছবিটা দেখেন, আগে কি করতো, মানে মানুষরা যারা বা যারা লোকজন শিকারে যাইতো, তারা কি করতো, এই যে প্রথমে মূল যে শিকার যারে করবে তারে হিট না করে, তারা ঘাসের মধ্যে, ইয়ার মধ্যে, গাছের মধ্যে তারা বাড়ি দিত, হিট করতো। কেন এই বিট করতো? কারণ হচ্ছে এটারে বিট করলে মানে এই জঙ্গলের মধ্যে সাপ থাকতে পারে, সাপ থাকলে সে চলে যাবে, পার হয়ে যাবে, সে আরামে যেতে পারবে। এক, সেকেন্ড হচ্ছে যে সে এখানে বিট করতো যে যারা লুকায় আছে পশু পাখি বা পাখি, সাথে সাথে তারা বের হয়ে যাইতো। বের হয়ে গেলে তখন সে এক্স্যাক্টলি মানে গুলিটা করতো পাখির গায়ে বা হিট করতো, এটারে বলে। তাইলে সে যে এই যে দেখেন, সে তো মারতে গেছে পাখি অথবা পশু, কিন্তু সে হিট করতেছে কোথায়? ঘাসে। তাহলে ঘাসে যদি আপনি ইয়ে না করেন, তাহলে তো আপনি পাখি মারতে পারবেন না। তার মানে টু অ্যাভয়েড অ্যাড্রেসিং দ্য মেইন পয়েন্ট, আপনি মেইন পয়েন্টে হিট না করে টু স্পিক ইনডিরেক্টলি অর ইভেসিভলি, ইনডিরেক্টলি আপনি এখানে হিট করতেছেন, পরে স্বীকার করতেছেন। এইখান থেকেই বিট অ্যাবাউট দ্য বুশ আসছে। স্টপ বিটিং অ্যারাউন্ড দ্য বুশ অ্যান্ড টেল মি হোয়াট রিয়েলি হ্যাপেন্ড। তাহলে তুমি হুদি অন্যদিকে কথা ঘুরায়ও না, ইনডিরেক্টলি কথা বললো না, ডোন্ট বিট অ্যাবাউট দ্য বুশ, টেল মি হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন্ড, কি হয়েছে সেটা বলো। আপনারা কি বুঝতে পারছেন এই গল্পটা? সবাই বলেন তো। আমরা একটু ফেসবুকে রিঅ্যাকশন চাই, যে ফেসবুকে যারা লাইভ দেখতেছেন, হ্যাভ ইউ গট ইট? আপনারা বলছে আপনারা বুঝতে পারছেন নাকি? সবাই লিখছে জি 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 স্যার। একটা চমৎকার ব্যাপার, একজন জিজ্ঞেস করছে আমার বাসা কোথায়। ব্যাপারটা চমৎকার না? এই যে এটাই হচ্ছে বিট অ্যাবাউট দ্য বুশ। এক্সাক্ট পয়েন্টে কথা না বললে সে বলছে আমার বাসা কোথায়। দেখছেন, একবারে বড় বড় প্রমাণ। ওই যে একটা আসরের মধ্যে ওই যে বলে যে মানে সবাই, মানে একজন যে বক্তা সে বলতেছে নোয়াখালীরা সব সময় পরে হ বলে, হ্যাঁ,
বা দন্তস্বরে হ বলে। তো একজন ওইটা বলতেছে স্যার, না ভাই হক গলে কয় না, বলে এই দেখেন প্রমাণ। তা আমি যখন আপনারে বলছি যে আপনি কি দেন, মানে আপনি জিজ্ঞেস করেন যে আপনি এই বিটা পর্দা বুশের গল্পটা বলছেন নাকি, তখন জিহাদ হোসাইন বা জাহিদ হোসেন বলছে স্যার আপনার বাসা কোথায়। এটাই হচ্ছে কি বিট অ্যাবাউট দ্য বুশ, বুঝতে পারছেন? একবারে প্র্যাকটিক্যাল উদাহরণ, এর চেয়ে জ্বলন্ত উদাহরণ আর হয় না। এই যে দেখেন, সে যে রিয়েল আনসার দিছে এটা এখানে ইউজ এ স্ট্রিপ, মানে হচ্ছে যে কলোকেশনটা কি, আইডিয়াল ফর ডিসক্রাইবিং দ্য সিচুয়েশন ওয়্যার সামওয়ান অ্যাভয়েডস ডিরেক্ট আনসার। যখন কেউ ডিরেক্ট আনসার না দিয়া ওপেন ডিরেক্ট আনসার দেয় না, মানে এটা অ্যাভয়েড করে, তো সে অ্যাভয়েড করছে ডিরেক্ট আনসার, জিজ্ঞেস করছে যে এই ইয়া আমি কি বিট অ্যাবাউট বলছি, যদি অ্যাবাউট বলে থাকি অ্যাবাউট হবে অ্যারাউন্ড হওয়ার কথা, দুইটাই বিট অ্যাবাউট এবং অ্যারাউন্ড দুইটাই হবে, দুইটাই। এবার আমরা বিট স্টোরি দেখব। বিট এরকম বিট দিয়ে আরো কিছু ফ্রেজ এন্ড ইডিয়মস আছে যেটা আমরা এক টানারে এক নজরে বলে না, এক নজরে দেখে যাব। এক নজরে আসেন, বিট স্টোরি, ইডিয়মস ইনসাইট। বিট দিয়ে কি কি ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, ইয়া বলছে সাদিয়া বলছে যে ইউর আনসার অ্যাজ ওয়েল। আমিও বিট অ্যাবাউট দ্য বুশ, মানে বাড়ি কোথায় এটা না বইলা অন্য কিছু বলছি। চমৎকার, আপনারা তো প্রচুর গিলওয়ালা, এরকম অসাধারণ লোকজন এখানে। আমি প্রচুর সিগন্যাল দেখতে পাচ্ছি যে অনেকে ব্যাংকে টিকে যাবেন ইনশাল্লাহ। এই যে একটু আগে আপনারা জিজ্ঞেস করছেন না বিট অ্যাবাউট নাকি বিট অ্যারাউন্ড, একজন জিজ্ঞেস করে ফেলছে আমারে। এই যে বিট অ্যাবাউট এবং অ্যারাউন্ড দুইটাই হবে। তাহলে বিট অ্যাবাউট দ্য বুশ অথবা বিট অ্যারাউন্ড দ্য বুশ মানে অপ্রাসঙ্গিক আলোচনা, মানে আপনারা জিজ্ঞেস করছি একটা, আপনি আজে এরা কথা বলতেছেন, এটা আরেকটা। আচ্ছা, বিট অ্যারাউন্ড দ্য, বিট দ্য এয়ার, আপনি বাতাসের মধ্যে যদি কেউ বিট করে, বাতাসে মারছেন, আপনার কোনো কাম হবে? হবে না, নিষ্ফল, নিষ্ফল চেষ্টা করা। আপনি বিট ডেড হর্স, মরা মরা ঘোড়ারে যদি মারেন কোনো লাভ হবে? হবে না, কোন উদ্দেশ্য ছাড়া কিছু করতে থাকা, এটা বিট দ্য ডেড হর্স। তারপরে বিট দ্য ক্লক, আপনি ঘড়িরে কি করছেন, জয় করছেন, মানে ঘড়িরে মাইরা ফেলছেন, তার মানে ঘড়ি আপনি গুনেন নাই, ঘড়ির সময় হওয়ার আগে আপনি কাজটা করে ফেলছেন। তারপরে বিট হেড এগেইনস্ট দ্য ওয়াল, মানুষ কখন মাথা দেয়ালের মধ্যে বাড়ি দেয়, আহারে তার জন্য এত কিছু করছি, অবশেষে সে আমারে ছেঁকা দিয়ে চলে গেছে। এটা হচ্ছে নিষ্ফল শ্রম প্রদান, শ্রম প্রদান, মানে আপনি কি নিষ্ফল শ্রম দিচ্ছেন। আবার অনেকে বুকের মধ্যে মারে না, বুকের মধ্যে ব্রেস্টে হি বিট করে, কেন? দুঃখ প্রকাশ করে এটা দিয়া। তাহলে আশা করি আপনারা বিটের সব বুঝতে পারছেন, তবে বিট অ্যারাউন্ড দ্য বুশটা বেশি আসে। আপনারা ব্ল্যাক অ্যান্ড ব্লু মানে এমনিতেই জানেন, উত্তম মধ্যম, তাহলে বিটিং ব্ল্যাক অ্যান্ড ব্লু, বেদম প্রহার। এবার আমরা একই সাথে বিগ স্টোরি দেখব। বিগ দিয়া কি কি আছে, বিট দেখছি না, এখন আমরা দেখব বিগ। বিগ বলার আগে আমি দুই একটা আপনারা জিজ্ঞেস করি, যেমন মনে করেন কেউ কি জানেন বিজ্ঞান মানে কি? আপনারা এই বিজ্ঞানের আর একটা ফ্রেজ এন্ড ইডিয়মস এর সিনোনিম বলেন, ফ্রেজ এন্ড ইডিয়ম সিনোনিম, বিগ গান, বড় গান। বিগ শট কি? বিগ শট, বিগ বিগ ফিশ, শর্ট বানানো হয়েছে নাকি জানি না, বিগ ফিশ, বিগ ফিশ যে কথা, বিজ্ঞান একই কথা, ভেরি গুড। বিগ মাউথ, একটু পরে বলতেছি দাঁড়ান। বেশি কথা বলে গোপনীয়তা ফাঁস, তাহলে মুখ, তার মুখ কি, হা সে বড় করে করে, একবারে হা করলে এমনি সব বাইর করে ফেলে। আমাদের অফিসে একজন আছে, তার মুখ বড়, বিগ মাউথ, সে অফিসের গোপন কথা সব ফাঁস করে। তারপরে এই যে বিজ্ঞান, তাহলে খ্যাতনামা ব্যক্তি, তাহলে এটার আরেকটা সিনোনিম হচ্ছে ম্যান অফ পার্টস, ম্যান অফ পার্টস। এমন আমি ক্লাসে আরেকটা ফ্রেজ ইন্ডিয়াস পড়াই না, কেন বলেন তো? ম্যান অফ লেটার্স, এটা আমি কোনোদিন পড়াই না ক্লাসে। কেন পড়াই না বলেন তো? কারণ এখানে এমন কেউ নাই যে ম্যান অফ লেটার্স ছোটবেলায় পড়েন নাই, আছেন কেউ? হ্যাঁ, পেট পাতলা, ভেরি গুড, এটা ভালো বাংলা। পরীক্ষাতে বাংলা আসে না, এই জন্য আমি বাংলা বলতেছি না, আমিও বাংলা পারি না এগুলার। ম্যান অফ লেটার্স মানে কি? স্কলার, এটা সবাই পড়ছেন, আমি শিওর পড়ছেন না সবাই। এই জন্য দেখবেন আমার কোনো স্লাইডে ম্যান অফ লেটার্স নাই, কিন্তু ম্যান অফ পার্টস আপনি পড়েন নাই অনেকে। তারপরে আপনি বিজ্ঞান অনেকে পড়েন নাই, বিগ ফিশ অনেকে পড়েন নাই, বিগ উইগ অনেকে পড়েন নাই, বিগ উইগ খ্যাতনামা ব্যক্তি, এই জন্য এটা আমরা রাখছি। বিগ আপ, জান আপনার ফেসবুকে এখন থেকে কমেন্টস করবেন কি,
কাউরে সাপোর্ট দিবেন অর্থাৎ এনকারেজমেন্ট দিবেন। কেউ একজন পরীক্ষা ভালো করছে, তার এনকারেজমেন্ট দেন, বিগ আপ অন দ্য এক্সেলেন্ট পারফরমেন্স অন দ্যাট। আচ্ছা, তাহলে বিগ আপ অন ইউর রেজাল্ট, বিগ আপ অন ইউর এক্সিলেন্ট সিজিপিএ। তাহলে এখন থেকে সবাই কি বলবেন? বিগ আপ। মনে থাকবে? মানে এখন থেকে পুরা ফেসবুক কমেন্ট হবে বিগ আপ। তাহলে আপনি বিগ আপ আর কখনোই ভুলবেন না। আর এটা মানে সবাই জানেন, বিগ রান অফ ক্লজ, ক্ল্যাপস বলেন এটা। তাহলে জোরে করতালি দেয়া, বিগ হ্যান্ড। মানে এটা চিল্লায় না উপস্থাপকরা মাঝে মধ্যে? এই যে একজন আমারে উৎসাহ দিছে, বলছে বিগ আপ অন দ্য এক্সিলেন্ট ক্লাস, দেখছেন? এটাই হচ্ছে প্রয়োগ। তার মানে হচ্ছে যে সে ক্লাস, মানে সে প্র্যাকটিক্যাল, মানে আপনি প্র্যাকটিক্যালি যদি এটা ইউজ করতে পারেন তাহলে আপনার মনে থাকবে। আর নাইলে আপনি কি হয়ে যাবেন? বিগ স্লিপে চলে যাবেন, মানে মরে যাবেন। বিগ স্লিপ, বড় ঘুম, লম্বা ঘুম দিছেন। এবার আসেন ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। আমরা হচ্ছে আবার আগের জায়গায় ফিরে যাই। আমরা একটা বিট স্টোরি পড়ছি আর একটা বিগ স্টোরি পড়ছি, এরকম আরো কিছু স্টোরি আমরা পরে পড়তে পারি, বিগ অ্যান্ড বিট। এবার আসেন আগের জায়গায় ফিরে যাই, ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। বাইট অফ মোর দেন ওয়ান ক্যান চিউ। মানে আপনি বলে না, যেখান দিয়ে সুই চলে না কুড়াল চালাই দেন, তারপরে খাইতে পারবেন একটু, প্লেটে ভরি নিছেন একটু, পরে ফালাই দেন, মানে বড় এরকম হা করে ফেলেন। এই তার মুখ একটু, কিন্তু খাইতেছে সে পুরাটা ঢুকাই দিবে ইয়ের মধ্যে। এই জন্য মানে যা পারবেন না, টু টেক মোর রেসপন্সিবিলিটি দেন ওয়ান ক্যান ম্যানেজ, যেটা পারবেন না এটা থেকে বেশি রেসপন্সিবিলিটি নেয়া। তার মানে হচ্ছে বাই অ্যাকসেপ্টিং টু জবস, দুইটা জবস এন্ড নাইট কোর্স। এই নাইট কোর্সও নিছেন, রাতে কোচিং করেন, কোর্স করেন, আর চাকরি করেন দুইটা। হি হ্যাজ বিটেন অফ মোর দ্যান হি ক্যান চিউ। বুঝতে পারছেন আশা করি, ইউজটা দেখবেন। এ ব্লেসিং ইন ডিসগাইজ। ডিসগাইজ মানে কি? ছদ্মবেশ। তাহলে ছদ্মবেশে আপনার ব্লেসিং দিল। আপনাদের কাজ হচ্ছে যে এখানে আপনারা ছবি দিচ্ছে, এটা চাইনিজ ইয়া থেকে, মঙ্গোলিয়ান বা চাইনিজ ইয়া থেকে আসছে। আপনারা চ্যাট জিপিটিতে জিজ্ঞেস করবেন যে এটার পিছনে স্টোরিটা কি। এটার অর্থ হচ্ছে যে something that seems bad at first turns out to be good later. প্রথমে খারাপ মনে হলে পরে ইয়া। এটা আপনি গুগলে সার্চ দিলেও গুগল এআই আপনারা বলে দিবে এটার পিছনে কোনো স্টোরি আছে কিনা। আমি যে এতগুলো স্টোরি বললাম, একটা স্টোরি হচ্ছে যে আপনার জন্য, যে এটার স্টোরি কি আপনারা আগামী ক্লাসে যখন দেখা হবে আমারে বলবেন। লুজিং জব ওয়াজ আ ব্লেসিং ইন ডিসগাইজ। সে যে এই চাকরিটা হারাইছে এটা তার জন্য ব্লেসিং ইন ডিসগাইজ, মানে হচ্ছে যে সে মানে হইতেছে এটার জন্য, তার জন্য প্রথমে খারাপ, তার মন টন খারাপ, সে চাকরি হারাই ফেলছে, পরে এটা আরো তার জন্য ভালো হয়েছে। হি ফাউন্ড এ বেটার শর্টলি আফটার, আরো ভালো চাকরি পাইছে। তাইলে ইউজ দেখবেন। এখানে একটা গল্প আছে, ফায়ার দ্যাট সেভড মি। এটাও মানে এই ফ্রেজ এন্ড ইডিয়মস এর সাথে রিলেটেড, এটা পড়বেন আপনি। ফায়ার দ্যাট সেভ মি এটার সাথে রিলেটেড গল্প। আমি পড়াবো না, এটা ক্লাসে অনেক সময় বলি, বা এত বড় গল্প এখন বলা যাবে না, সময় সময় মন, কিন্তু বলবো না গল্প, মানে এটা আপনি স্লাইড দিলে পড়বেন। ইন হট ওয়াটার, মানে আপনি দেখবেন যে মাছ যদি, আচ্ছা মাছেরটা আমি পরে বলতেছি, আপনি গরম পানির মধ্যে পা পড়ে গেছে বা গরম পানির মধ্যে পড়ে গেছেন, আপনার অবস্থা কি হবে? মনে করেন আপনি একটা ফেক সিভি দিছেন, দিয়া এখন সিভির মধ্যে সবাই লিখে কি, সে কম্পিউটার স্কিল, এই এমএস ওয়ার্ড এক্সপার্ট, এক্সেল পারে, এই পারে সেই পারে, কমন বাংলাদেশের 99% সিভির কমন মিথ্যা কথা কি, সে এমএস ওয়ার্ডে সব পারে, এমএস অফিসের, মাইক্রোসফট অফিসের সবার সিভিতে মিথ্যা কথা লেখা। তো এই যে সিভির মধ্যে আপনি ফেক জিনিস লিখছেন, এই ইয়াতে যা কি করছেন, ধরা খাইছেন। তার মানে কি, আপনি হট ওয়াটারের মধ্যে পড়ছেন, ইন ট্রাবল অর ফেসিং পানিশমেন্ট। তাহলে হি ফাউন্ড হিমসেলফ ইন হট ওয়াটার আফটার লাইং অন হিজ রিজিউমি। এই যে সিভির মধ্যে মিথ্যা কথা লিখছেন, ইন্টারভিউ বোর্ডে যা ধরা খাইছেন। সোশ্যাল, লিগ্যাল এন্ড ডিসিপ্লিনারি ট্রাবলে পড়া এটা। এটা এই যে কয়দিন আগে সম্ভবত কি বলে ওয়ান ব্যাংক পরীক্ষা আসছে, ওয়ান ব্যাংক এই যে কয়েকদিন আগে একটা পরীক্ষা হলো, যেটা আমি ফ্রি ক্লাসে দেখাইছি আপনাদেরকে। আন্ডার দ্য ওয়েদার, আপনি ওয়েদারের নিচে পড়ে গেছেন। আন্ডার দ্য ওয়েদার মানে, ওয়েদারের মানে কি, মানে আবহাওয়া চেঞ্জ হয়েছে, মানে বলে না সিজনাল জ্বর, সিজনাল হালকা করে আপনারা পাইছে। মানে এই যে দেখেন তার দেখে বোঝা যাচ্ছে যে সে অত বেশি অসুস্থ না, অসুস্থ হইলে সে বাসায় বসে ল্যাপটপে কাজ করতো না, ঠিক আছে? তার মানে হচ্ছে সে হালকা অসুস্থ, ফিলিং সিক অর আনওয়েল, মানে অত বেশি না। আই ওন্ট কাম টু ওয়ার্ক টুডে, আই এম ফিলিং আন্ডার দ্য ওয়েদার, মানে আমার কি মনে হচ্ছে, সিক মনে হইতেছে, আনওয়েল ফিল করতেছি, এই জন্য এটা আসছে। অনেকে পরীক্ষা দিয়েছেন কেউ ওয়ান ব্যাংকে, এখানে আসেন কেউ? এই যে আমি কেন মাইল্ড ইলনেস বলছি, কারণ ইউজ মোস্টলি ফর মাইল্ড ইলনেস, মানে আপনার ছোটখাটো সমস্যার জন্য পাইছেন এটা। এই যে কি নাম ওর,
শাজনিন। শাজনিন পারছিলেন আপনি পরীক্ষায়? এটা সিরিয়াস ডিজিজের ক্ষেত্রে ইউজ হয় না, মানে মাইল্ড ইলনেস হইলে, মানে ধরেন আপনি হালকা অসুস্থ হয়েছেন, অফিসে যান নাই, এই টাইপের। আহারে, একজনে পারে নাই, নিলয়। আচ্ছা, বার্ন মানে কি? আপনি এই যে মধ্যরাতে আপনি তেল জ্বালাইছেন প্রচুর, মিড নাইট ওয়েল জ্বালানো, তার মানে কি করছেন আপনি? এই যে এই পড়াশোনা করতেছেন, এই যে মধ্যরাতে তেল জ্বালাইতেছেন, টু স্টে লেট ওয়ার্কিং অর স্টাডিং, স্টে আপ লেট ওয়ার্কিং মানে গভীর রাতে ইয়া করে কাজ করে। শি বার্ন দ্য মিড নাইট ওয়েল টু ফিনিশ হার থিসিস বিফোর দ্য ডেডলাইন। এই এই ইয়াটা খুবই দৈনন্দিন জীবনে আমরা কন্টিনিউয়াস ইউজ করতে পারি। দেখেন, আপনি আপনার এই যে পরীক্ষা সিচুয়েশন দিয়া এটা ইজিলি ইউজ করতে পারেন। সবাই একটা সেন্টেন্স লিখেন তো কমেন্টস বক্সে, এটা দিয়ে সবাই লিখেন। 1 মিনিট টাইম। আপনি বলবেন আই বার্ন মিডনাইট ওয়েল ইন এইচএসসি, না বিফোর দ্য এইচএসসি এক্সাম। বুঝছেন? আই অলওয়েজ বার্ন দ্য ওয়েল, না তো বার্ন দ্য মিডনাইট ওয়েল, মিডনাইট, বেশিরভাগ মিডনাইট ওয়েল লেখেন নাই। একজনে লিখছেন আই বার্নড, কি লিখছেন? আই বার্ন দ্য মিডনাইট ওয়েল টু কমপ্লিট মাই ম্যাথ সিলেবাস। ভেরি গুড, হইছে, চমৎকার। I am trying hard. You need to burn midnight well to fulfill your dream. Very good. মেরুন, হইছে। আয়শা লিখছে I burned the midnight well for my final exam. Very good. He burned the midnight well to prepare. বেশিরভাগেরই হইছে prepare the presentation. শুধু নাও আই এম বার্নিং দ্য মিডনাইট ওয়েল। এই যে একজন লিখছে পিসি, পিসি লিখছে নাও সে এখন মিডনাইট ওয়েল করতেছে, মানে স্টে আপ লেট ওয়ার্কিং অর স্টাডিং, তার মানে সে লেট রাত জায়গা পড়তেছে। এই যে এটা সবচেয়ে ক্রিয়েটিভ উদাহরণ হয়েছে পিসির, যে সে এখন মিডনাইট ওয়েল জ্বালাইতেছে, তার মানে সে সাধারণত 8টা 8:30 ঘুমিয়ে যায়, কিন্তু এখন সে আজকে এখন রাতের কয়টা বাজে, 10টার উপরে বাজে, সে এখনো ঘুমায় নাই, তার মানে নাও আই এম বার্নিং দ্য মিডনাইট ওয়েল। এটা চমৎকার উদাহরণ হইছে। ভেরি গুড, থ্যাংক ইউ পিসি। পিসির নাম কি আমরা জানি না। টেন ইউজ ফর স্টুডেন্টস অফ প্রফেশনালস ওয়ার্কিং ওভার টাইম। তাহলে আমি বেসিক্যালি ওভার টাইম করতেছি, আমিও এখন মিড নাইট ওয়েল জ্বালাচ্ছি। কেন জানেন? কারণ হচ্ছে আমি সকাল 8:30টায় সম্ভবত, আবার 9:45টায় বাসা থেকে বেরিয়েছি, রাতের প্রায় 9:45টায় বাসা ঢুকছি, তারপরে এখন ক্লাস নিচ্ছি, মিড নাইট ওয়েল জ্বালাচ্ছি। সারাদিন নিজে পড়ছি, এখন আপনারে পড়াই দিছি, মানে সারাদিন কেন্দ্রে ছিলাম, সাহিত্য কেন্দ্রে। আচ্ছা, গিভ সামওয়ান কোল্ড শোল্ডার মানে আপনার যদি কারোর সাথে সম্পর্ক ভালো থাকে, কাঁধে কাঁধ মিলায় কাজ করবেন, কিন্তু এই কাঁধরে যখন আপনি ঠান্ডা করে ফেলবেন, তার মানে কারোর সাথে আপনার সম্পর্ক কি? কারোর সাথে আপনার সম্পর্ক হচ্ছে যে ভালো না, মানে আপনি কারোর সাথে দূর দেন। গত একটা মিটিং এ আমার একজনের সাথে আমার সম্পর্ক খারাপ হয়েছে, আজকে যাই দেখছি যে মানে সে আমারে হি গেভ মি দ্য কোল্ড শোল্ডার। এই যে এরকম এই মহিলার মতো, দেখছেন তার চেহারা দেখে বুঝছেন না সে রাগ করছে? এটা জামাই বউ ঝগড়া হইলে দেখবেন এরকম, এই যে এরকম, মানে his wife gave him cold shoulder. To intentionally ignore, কাউরে ইন্টেনশনালি ইগনোর করা, আর শো ইনডিফারেন্স, উদাসীন হওয়া, টু সামওয়ান, কারো প্রতি পুরো উদাসীন আচরণ করা। আফটার দেয়ার আর্গুমেন্ট, অনেক যুক্তির পর, মিতা গেভ রাহাত দ্য কোল্ড শোল্ডার ফর আ উইক। মানে 1 সপ্তাহ সে কোল্ড শোল্ডার দেখাইছে, মানে 1 সপ্তাহ সে তার ইন্টেনশনালি ইগনোর করছে। আচ্ছা, আমি এই মাঝখানে একটা কথা বলে নিই, আগামী ক্লাস আপনারা কিসের উপর করতে চান? আমি অনেকগুলো ইয়া দেই, একটা হচ্ছে ফ্রেজাল ভার্ব, আর একটা হচ্ছে অ্যানালজি, আর একটা হচ্ছে যে পত্রিকা থেকে আমরা একটা আর্টিকেল নিয়ে শব্দ কিভাবে পড়বেন সেটা দেখানো, আর একটা হচ্ছে শর্ট স্টোরি হইতে পারে, শর্ট স্টোরি থেকে মানে শব্দ দেখানো, আর একটা হচ্ছে যে লিটারেচার আপনি যখন পড়বেন বা কোনো লেখকের জীবনী পড়বেন, সেটা থেকে লিটারেচার পড়লে আমরা পড়বো যে আর্নেস্ট হেমিংওয়ের লাইফ নিয়ে আমরা পড়তে পারি, আর্নেস্ট হেমিংওয়ের মডার্নিজম, সেখান থেকে আপনি কিভাবে ব্যাংক পরীক্ষায় গত 7-8টা প্রশ্ন আসছে সেটা দেখানো, এটা একটা ক্লাস। আর একটা হইলো যে শর্ট স্টোরি, একটা ছোট গল্প পড়বো সেখান থেকে, আর একটা হচ্ছে পত্রিকার একটা কলাম পড়বো সেখান থেকে, আর একটা হচ্ছে অ্যানালজি পড়বো, আর একটা ফ্রেজাল ভার্ব পড়বো। কোনটা করবেন?
নিউজ পেপার, অ্যানালজি, লিটারেচার, বেশিরভাগ কিসের পক্ষে পড়ছে? অ্যানালজি মনে বেশি না? নিউজ পেপার অ্যানালজি, লিটারেচার কম। একজন বলছে সবই দেখানো যায় না। এক ক্লাসে সব কেমনে দেখানো যাবে ভাই? তাহলে আপনি এটা তো মুখে বলে দিলাম, এই যে দেখাই ফেললাম এক ক্লাসে। আচ্ছা, নিউজ পেপারের পক্ষে ভোট বেশি, কিন্তু নিউজ পেপারের স্লাইড আমার কাছে রেডি আছে, কিন্তু আমি চাইতেছি নতুন কোনো স্লাইড তৈরি করার জন্য, দেখা যাক। তাহলে নিউজ পেপারের আমার থাকবে সেন্টেন্স কমপ্লিশন, পরে ক্লাসে পড়াবো। এখন আপাতত সেন্টেন্স কমপ্লিশন পড়াবো না, এটা একটু টাফও। তাইলে এটা কখন ইউজ করবেন, এটার কলোকেশনটা কি? when someone avoids or distances themselves, কেউ যখন নিজেকে দূরে সরায় রাখে from another person out of annoyance or disapproval, তার সাথে উপর রাগ করছে এই জন্য তারা দূরে সরায় রাখে এই জন্য। আচ্ছা, এই কথাটা দেখে আপনাদের কি মনে হচ্ছে? অ্যাড ইনসাল্ট টু ইনজুরি, মানে আপনি অলরেডি, মানে আপনার একটা ইনজুরি হয়েছে, এটার মধ্যে আরেকটু ইনসাল্ট যোগ করা, মানে মরার উপর খাড়ার গা, বুঝছেন না? একজন বলছে রেড ইজ দ্য কালার অফ জুলাই, এটা করানোর চেষ্টা করতেছি, কিন্তু কালকে যদি আমি সময় পাই এটার উপর স্লাইড বানাবো, না আগের আমার একটা রেডি আছে ওইটার উপরে করাই দিব। ঠিক, এই যে এই ছবিটা দেখেন, এখানে কি করতেছে বেসিক্যালি, মানে এরা জিতছে আর যারা হারছে তারা এই যে নুনের ছিটা দিতেছে, দেখছেন? এটা বলে নুনের ছিটা, টন্টিং না? টু মেক এ ব্যাড সিচুয়েশন ইভেন ওয়ার্স, মানে অলরেডি খারাপ সিচুয়েশন সেটা আরো বেশি খারাপ করা। তাহলে অ্যাড ইনসাল্ট টু ইনজুরি, হি লস্ট দ্য ম্যাচ, সে ম্যাচ হাইরা গেছে। and and to insult injury his teammates blamed him for the loss, এখানে আবার এই ঘটনা ঘটতেছে না, এখানে হচ্ছে ওরা জিতছে। আর উদাহরণটা অন্যরকম, উদাহরণটা হচ্ছে যে মানে ম্যাচ হাইরা গেছে তার তো মন খারাপ, এবং টিমমেটরা বলতেছে তোর কারণে হারছি, তুই তোর দোষ। এই তোর দোষ হচ্ছে যে অ্যাড ইনসাল্ট টু দ্য স্টোরি, স্লেজিং করা, স্লেজিং। ফাহিম, ভেরি গুড। commonly used when two negative events happen in a sequence, একটা খারাপ ঘটনা আপনার ঘটছে, মনে করেন একজনের বাপ স্ট্রোক করছে, হ্যাঁ, এটা দেখা মানে স্ট্রোক করে সে হাসপাতালে এবং একটা পর্যায়ে মারা গেছে, এরপরে তার মা এটা সহ্য করতে না পারে, তার মাও মারা গেছে। এটা হচ্ছে দুইটা নেগেটিভ ইভেন্টস সিকোয়েন্সে ঘটছে, অলরেডি সে বাবার শোকে কাতর, তারপরে মা মরে তারে পাথর করে দিছে। এবার আসেন আরেকটা, আমরা ক্লাসের শেষের দিকে ক্লাসের। আচ্ছা, লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, মানে আপনি ক্যাট মানে বলে না, এটার বাংলা কি? থলের বিড়াল বের হওয়া। এই থলের বিড়ালের একটা গল্প আছে, সেটা হইলো প্রাচীনকালে এই যে ওপেন মার্কেটে মানে মানুষ তো শুকর খাইতো না, পিগলেট, শুকরের বাচ্চা নিয়ে কিনতো, তো শুকরের বাচ্চা তো দাম বেশি, তো তখন বাজারে তো ব্যাপক ভিড় থাকতো, তখন কেউ যখন শুকরের বাচ্চা কিনতে যাইতো বা শুকর কিনতে যাইতো, তখন সে ওই যে ব্যাগের মধ্যে ব্যবসায়ীরা কি করে, মানে বিলার বাচ্চা ঢুকে তাড়াতাড়ি মানে ব্যাগ মেরে তারপর দিয়ে দেয়। তো যারা সচেতন মানে ক্রেতা হুট করে ব্যাগ খুলে চেকও করে দেখে যে ঠিক আছে শুয়োরের বাচ্চা দিছে নাকি ঠিক মতো। শুয়োরের বাচ্চার অর্থনীতি আছে একজন, কালকে মেট্রো রেলে একজনের সাথে আমার দেখা হয়েছে, বলতেছে আপনি কোথায় কাজ করেন, মানে আমি বলছি এরকম একটা ইকোনমিক থিঙ্ক ট্যাঙ্কে, পরে এইখানে বলে সেখানে সব ঠিক আছে নাকি, মানে শুয়োরের বাচ্চার অর্থনীতি কিনা। শুয়োরের বাচ্চার অর্থনীতির সাথে আপনারা কেউ পরিচিত আছেন? ডক্টর আকবর আলী খানের পরার্থপরতার অর্থনীতি, ওখানে বলছে যে মানে শুয়োরের বাচ্চাদের অর্থনীতি। এই যে একজন আছে, আপনি সব শেষের দিকে ক্লাস আর 5-6 মিনিটে শেষ হবে, তো আপনি আমাদেরকে শুয়োরের বাচ্চার অর্থনীতি কি এটা একটু বললেন, যিনি পড়ছেন, আমরা একটু শিখবো। তাহলে তো সে কি করতো, যে সচেতন গ্রাহক, সে হুট করে ব্যাগ খুলে ফেললে বিড়ালটা লাভ দিয়ে বেরিয়ে যেত। তো বিড়াল তো বেসিক্যালি সে শুকরের জন্য কিছু, বিড়াল তো ওর্থলেস, কোনো দাম নাই। তো বিড়াল বেড়ে যাওয়া মানে কি, ওই তার ফ্রড ধরা খায় যাওয়া, এই জন্য তার মানে তার ভণ্ডামি প্রকাশ হয়ে যাওয়া, টু অ্যাক্সিডেন্টালি রিভিল। তাহলে ও যদি হুট করে ইয়াটা না খুলতো, নিয়ে বাড়ি চলে যেত, তাহলে তো ধরা গাইছে। আর যদি ধরেন অ্যাক্সিডেন্টালি সে এটা খুলে ফেলছে, তাহলে সিক্রেটটা বের হয়ে যায়, সারপ্রাইজড হয় সবাই। তাহলে হি লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ অ্যাবাউট দ্য সারপ্রাইজ পার্টি বাই মেনশনিং ইট ইন ফ্রন্ট অফ হার। তাহলে হি লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ অ্যাবাউট দ্য সারপ্রাইজ পার্টি বাই মেনশনিং ইট
ইন ফ্রন্ট অফ হার, মানে নিশ্চয়ই তার মানে সে জন্মদিনের আয়োজন করছে, মানে তার হুদাই পার্টি দিতে গেছে, তারপরে পরে দেখছে যে হোটেল বয়রা আইসা হ্যাপি বার্থডে সং গাইছে বা হ্যাপি বার্থডে উইশ করতেছে, তো সে সারপ্রাইজ হইছে, এটার কাহিনী বলতেছে এখানে। যাই হোক, তো এটা কখন আমরা ইউজ করি? when someone spills a secret intentionally or not. ফিশ আউট অফ ওয়াটার, এটা আমরা ফ্রি ক্লাসে দেখাইছিলাম, যে এরকম একটা ভিডিও দেখাইছিলাম না? এই যে আপনি যদি মাছরে কি করেন, এই পানির বাইরে আনেন, তার যে একটা এই যে অবস্থা, সে কতক্ষণ পরে মারা যাবে, অস্বস্তিকর অবস্থায় পড়ে। এটা হচ্ছে যে টু ফিল আনকমফোর্টেবল, আউট অফ প্লেস ইন সিচুয়েশন, মানে আপনারা যে সিচুয়েশন নিছে এটা, যেন এক মহিলা, আই ফেল্ট এ ফিশ আউট অফ দ্য ওয়াটার এট দ্য কর্পোরেট পার্টি, সে কর্পোরেট পার্টিতে গেছে, আই ডিড নট নো এনিওয়ান, সে কাউরে চিনে না, ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্য কনভারসেশন, সুতরাং সে যেহেতু কাউরে চিনে না এবং তাদের ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি, তারা ব্যবসায়ী, সেই বক্কর এইসব নিয়ে কথা বলছে, মার্কেটিং টার্গেটিং, সেটা বুঝতেছে না, সে কোথায় গেছে, মানে সে ফিল লাইক, মানে আমার মনে হচ্ছে আমি কি একটা ফিশ যেটা আউট অফ ওয়াটার, মানে ওয়াটারের বাইরে আসলে যে অবস্থা হয় ঠিক তার সে অবস্থা। তাহলে এটা কখন আমরা ইউজ করব? when someone is new, কেউ যখন নতুন, inexperienced অনভিজ্ঞ, আর আউট অফ দেয়ার কমফোর্ট জোন, কেউ কমফোর্ট জোনের বাইরে যাওয়া মানে হচ্ছে যে ফিশ আউট অফ দ্য ওয়াটার। আমাদের আজকের শেষ ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, কল এ স্পেড, এটা আমরা সবাই জানি। স্পেড, আপনি স্পেড বলবেন, মানে যেটা যা এক্স্যাক্টলি তা বলবেন, এই যে এর বলতেছে দেখছেন। টু স্পিক অনেস্টলি অ্যান্ড ডিরেক্টলি কথা বলবেন এবং অনেস্টলি কথা বলবেন। ইফ ইট ইজ আনপ্লিজেন্ট, যদি আনপ্লিজেন্ট হয়, যেটা সত্য সেটা বলবেন। আই রেসপেক্ট হার বিকজ শি কলস স্পেড আ স্পেড ইভেন ওয়েন পিপল ডোন্ট লাইক দ্য ট্রুথ। এই যে একজন বইলা ফেলছে, আমরা গল্পটা জেনে গেছি। বর্ণ আপনি হচ্ছে যে একটি মাইক অন করে সবারে বলেন, তাহলে আমরা সবাই খুশি হব। আচ্ছা, আমি হচ্ছে প্রশ্ন পরে নিব, আপনি কি মাইক অন করতে পারবেন? তাহলে আমরা একটু শুনি। তাহলে এটা কখন ইউজ করা হয়? ইউজড when someone is being direct or brutally honest. brutally honest হইলে আপনি স্পেড বলবেন, মানে সে প্রচন্ড অনেস্ট, বেশি সৎ, স্পেশালি ইন টাফ সিচুয়েশন। তো এই হচ্ছে আজকে আমাদের ক্লাস। সবাইকে অসংখ্য ধন্যবাদ।